আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে নির্বাচনী পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। প্রায় 18 বছর পর দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বলেন 2 মাস পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণের ভোটে সরকার গঠনে সক্ষম হবে বিএনপি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। সামনের পথ অত্যন্ত কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের বিশাল ভূমিকা উল্লেখ করে তারেক রহমান বলেন সামনে কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে নয়, বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলটির নেতাদের অভিযোগ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের এই আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সাবেক সংসদ সদস্য জ্যোতি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দেশে নির্বাচন না হয়। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন একটি দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি।
কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে। দিবস ভিত্তিক রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার আদায়ের রাজনীতির তাগিদ দেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে দিবস পালন করে কি লাভ? রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানার নাশকতা পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেন। ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে এই মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এই মামলায় মির্জা আব্বাস সহ একাধিক নেতা কর্মী কারাভোগ করেন। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, সেখানে ভারতের কোনো পরামর্শের দরকার নেই বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব খুবই অপ্রত্যাশিত বলেও জানান উপদেষ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে বাংলাদেশের। এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানতে এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করে দিল্লি। এমন ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কোনো উপদেশ বাংলাদেশ চায় না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে। ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এমন কর্মসূচিতে তাদের উদ্বেগ স্বাভাবিক। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পুলিশের বাধায় শেষ হলো জুলাই ঐক্যের ডাকা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে গুলশানের ইন্ডিয়ান হাই কমিশনের দিকে অগ্রসর হলে বাড্ডা এলাকায় বাধার মুখে পড়ে কর্মসূচিটি। পরে সেখানে অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা। এ সময় তারা ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তারা দেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে
ফ্যাসিবাদী আমাদের একমাত্র শত্রু এবং আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নেব প্রতিটা রক্তের বদলার ইনশাআল্লাহ। 24 নির্বাচনে অংশ নেওয়া কেউ যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই মর্মে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার প্রধান নির্বাচন কমিশনে এই নোটিশ দেয় সংগঠনটি। আর ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 জনের পর্যবেক্ষক দল দেশে আসবেন। দেখুন নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমসাময়িক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর সংগঠনটির নেতারা জানান, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই ওই নির্বাচনে অংশগ্রহণকারীদের আগামী নির্বাচনে রুখে দিতে আইনি লড়াই করবে তারা। 2026-এর নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব। আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে, প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এছাড়া প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করার কথাও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। 175 থেকে 200 জনের মতন আসবেন। এদিকে এক চিঠিতে গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন। নাজমুল হুদা, RTV, ঢাকা। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন, তবে এই জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে এই বিবৃতি পোস্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্য যে কোনো স্থানে হতে পারে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোল থেকে উদ্ধার হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিটিসি এ তথ্য জানায়। গোপন সংবাদের ভিত্তিতে শেরবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনতলা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করে। পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। ওসমান হাদির উপর হামলায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। তারা দুজন ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালদের প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংকট নিরসনে যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও তা করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আক্ষেপ প্রকাশ করে সরকার প্রধান বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের অভিযোগ ভুয়া কাগজপত্র নিয়ে যাওয়ায় অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জীবিকার তাগিদে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিদেশের মাটিতে পাড়ি জমান অনেকেই। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই প্রতারিত হয়ে আসছেন বিদেশগামীরা। এ অবস্থায় রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হয়। সমস্যা সমাধানের জন্য জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল উল্লেখ করে এই চক্রের কবল থেকে বিদেশগামীদের রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রুজি বেচারা আশা করে বসে আছে ছেলেকে
কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে। তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকার এর থেকে অনেক দূরে। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে, সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, অথচ বাংলাদেশে তারুণ্যের খনি। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না, ব্যবহার করতে হবে। এই সোনার খনি, তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায়। এটা তো তেলের খনির চেয়ে একটু বেশি মূল্যবান পদার্থ মানুষ। এ সময় বিদেশের মাটিতে কষ্ট করে যারা দেশে রেমিটেন্স পাঠান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%, যা অক্টোবরের তুলনায় একটু বেশি হলেও গত বছরের নভেম্বরের তুলনায় কম। খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই বেড়েছে মূল্যচাপ। নানা পদক্ষেপ সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। অর্থনীতিবিদদের মতে সুদহার বৃদ্ধি যথেষ্ট নয়, সরবরাহ চেইন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা জরুরি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসাইন সাইমন। গত বছর নভেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল 11.38%। এক বছরের ব্যবধানে চলতি বছরের নভেম্বরে এর পরিমাণ দাঁড়িয়েছে 8.29%। তবে গত অক্টোবরে এ হার ছিল 8.17%। চলতি বছর নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে 7.36% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.08%। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কয়েক দফায় নীতি সুদহার বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের শুল্ক ছাড় এবং বাজার তদারকিতে ব্যাপক পদক্ষেপ নিলেও আসছে না সুফল। উল্টো ভোক্তাদের জন্য পরিস্থিতি দিন দিন আরো অসহনীয় হয়ে উঠছে। মূল্যস্ফীতির অনেকগুলো কারণ থাকে, শুধুমাত্র অতিরিক্ত চাহিদা অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি, শুধুমাত্র এটার মাধ্যমে কিন্তু আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য সব কিছুগুলোকে যদি একইভাবে না করা যায় তাহলে কিন্তু আমাদের মতো দেশে সবসময় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের মতো দেশে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি দুর্বল। তার কারণ হচ্ছে মুদ্রা ক্যাশ ইন হ্যান্ড রাখা, বাসায় রেখে দেওয়া, হুন্ডি হয়ে যাওয়া, অথবা মুদ্রার অপব্যবহার বা ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন রকমের অপব্যবহার, এই সমস্ত কারণে প্রকৃতভাবে মুদ্রা সরবরাহ এবং এর ব্যবহার এটা পুরোপুরি ট্র্যাক করা যায় না এবং এগুলো নিয়ন্ত্রণও সম্ভব হয় না। বাজারের উপরে প্রভাব ফেলার কথা সেই মাত্রায় আমরা আসলে প্রভাব দেখতে পাই না। অর্থনীতিবিদরা বলছেন, শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এখানে রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ চেইন শৃঙ্খলা ফেরানো গুরুত্বপূর্ণ। আজকে একটা মূল্য বাড়ছে, 2 দিন পরে এটা কমলে আবার আরেকটার বাড়ছে, তাই না? অর্থাৎ এখানটায় একটা অসাধু চক্র তাদের নিজের স্বার্থে বাজারটাকে অস্থিতিশীল করে তুলে। এখন এটাকে যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমার সম্ভাবনা খুবই কম। বাজারগুলোতে সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু আইনগত পরিবর্তন করে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বা সাপ্লাইয়ের বাজারে মার্কেট শেয়ারের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আরও যাতে নতুন সংখ্যক আমদানিকারক বা সাপ্লায়ার যুক্ত হতে পারেন সেরকম কিছু আইনি কাঠামো পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া দরকার। শুল্ক ছাড়ের সুফল ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনও দিনে দিনে আরও কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর 1:30টায় লাগা আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, আগুন একটি গোডাউন থেকে অন্তত 4টি গোডাউনে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোর পাশে বেশ কয়েকটি ভবন থাকলেও সেখানে কোনো ক্ষতি হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ওখান থেকে আগুনটা শুরু করে এইখানে আসলো, এখান থেকে এই কারখানাটা ধরার পরে এই সাইড সবগুলা ধরে গেল। 15-20টার উপরে কারখানা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটার পরিমাণ আপনার প্রায় 70-80 কোটি টাকার উপরে। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব, এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। হতাহতের কোনো খবর পাইনি, তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে আমাদের সার্চ টিম কাজ করবে। পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জের ধরে বীরু মোল্লা নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে। জমি থেকে মাটি কাটা নিয়ে বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে জহুরুল মোল্লা গুলি বর্ষণ করলে বীরু মোল্লার চোখে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীরু মোল্লাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত জহুরুল মোল্লা নিহতের চাচাতো ভাই। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বন্ধ ঘর থেকে ইয়াকুব আলী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ডাইনকিনে এলাকা আনোয়ারের বাসায় ভাড়াটিয়া ছিলেন। চট্টগ্রামের ডাবল মার্ডার সহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও 3টি হত্যা মামলায় জামিন পেয়েছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার কাগজপত্র ইতিমধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে কারাসূত্র। এর আগে হাইকোর্ট থেকে আরও 4 মামলায় জামিন পেয়েছিলেন তিনি। শীর্ষ এই সন্ত্রাসীর একে একে হত্যা মামলায় জামিনের খবরে পুলিশের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে তার ব্যাপারে সতর্ক রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেজন্য চান্দগাঁও থানার 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও জানানো হয় আদালতে। সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে 10টি খুনের মামলা সহ 19টি মামলা রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাত ধরেই দেশে গুমের সংস্কৃতি তৈরি হয়েছিল। গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর এই মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়াও এদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়েছে। জিএম মাহমুদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের বেশ কিছু মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনাল 1-এ গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে 21 ডিসেম্বর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই 3টি অভিযোগের মধ্যে 117 বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। জিয়াউল আহসানের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যা সহ আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলেও জানান তাজুল ইসলাম। আরও 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে। এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় এবং কারফিউ দিয়ে হত্যায় সহায়তা সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ হয় হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ। এছাড়াও বিকেলে ট্রাইব্যুনাল 2-এর জন্য সংস্কারকৃত ভবনে নতুন এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। আজ 17 ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল আজ। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে 3000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। খুলনা থেকে SM মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 71-এর 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল এর একদিন পর 17 ডিসেম্বর।
মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। 16 ডিসেম্বর রাতেও খুলনা কেঁপেছে ট্যাঙ্ক, কামান, বোমা ও গোলাবারুদের আঘাতে। পাক হানাদার বাহিনী এলাকার মা বোনদের ধরে নিয়ে দায়িত্ব হানি করে এবং এলাকায় কোনো জনশূন্য হয়ে পড়ে। আনছিনারা যখন এখানে দখল করার পরে পশুর গুলিগুলো হয়, এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। 17 ডিসেম্বর সার্কিট হাউস ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর সেখানে হাজার হাজার মানুষ প্রাণ ভরে গ্রহণ করেন স্বাধীন বাংলার মুক্ত বাতাস। কিন্তু স্বাধীনতার এত বছরেও নির্মাণ হয়নি স্মৃতিস্তম্ভ। এভাবেই আক্ষেপ করে বলছেন বীর মুক্তি যোদ্ধারা। কেএমসি তখন ছিল না, কেএমসি হয়েছে পরে। ওই জায়গাটা তাদের একটা ঘাঁটি ছিল, ওই জায়গায় তারা আত্মসমর্পণ করে হচ্ছে 17 ডিসেম্বর 1971 সালে। যেই সরকার আসুক না কেন, এখনো পর্যন্ত এখানে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো, সব ঠিক আছে, হবে আর হলো না। যে শহর বিজয়ের সাক্ষী, সে খুলনাতে আজও অনির্মিত শহীদদের স্মৃতির ঠিকানা। বিজয়ের ইতিহাস গড়া খুলনায় আজও প্রশ্ন, কবে নির্মিত হবে শহীদদের স্মৃতিসৌধ। লিওন আজাদ, RTV। সন্ধ্যার সংবাদে এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।